সবাইকে স্কুল অঙ্গনে স্বাগত জানাচ্ছি। আমি একে মামুন। আজকে যে বিষয়টি শেখাবো সেটি হচ্ছে ধ্বনি ও বর্ণের দ্বিতীয় পর্ব, অর্থাৎ ব্যঞ্জনধ্বনি, ব্যঞ্জনবর্ণ। আমরা আগে জানি যে ব্যঞ্জনবর্ণ কতটি। ব্যঞ্জনবর্ণ হচ্ছে ৩৯টি। আমরা এর আগে শিখেছি যে স্বরবর্ণ ১১টি। ব্যঞ্জনবর্ণ ৩৯টি এবং স্বরবর্ণ ১১টি। মোট বর্ণ তাহলে ৫০টি। একদমই সহজ মনে রাখা, কারণ বাংলা বর্ণমালার যে বর্ণগুলো আছে একদম রাউন্ড ফিগার, অর্থাৎ ৫০টি। ৪৯টিও না, ২৫টিও না, ২৬টিও না, ৫০টি। তাহলে আমরা আগে যেটা শিখব সেটা হচ্ছে বর্গীয় বর্ণ। এখানে ৫০টি বর্ণ নেই, এখানে আছে ২৫টি বর্ণ, অর্থাৎ ক থেকে ম পর্যন্ত ২৫টি বর্ণ। আর ক থেকে ম পর্যন্ত এই বর্ণগুলোকে বলা হয় বর্গীয় বর্ণ। আর ক, চ, ট, ত এবং প, এই ৫টা হচ্ছে বর্গ। অর্থাৎ ক বর্গের অধীনে আছে ক সহ ৫টি বর্ণ, চ বর্গের অধীনে চ সহ ৫টি বর্ণ, তেমনি ট বর্গের অধীনে 5টি বর্ণ, ত বর্গের অধীনেও 5টি বর্ণ, প বর্গের অধীনেও 5টি বর্ণ। তাহলে 5টি বর্গে এক একটি বর্গের অধীনে 5টি করে বর্ণ, তাহলে 5 5 25। আমরা একটু উচ্চারণগুলো খেয়াল করব। উচ্চারণগুলো শেখা আমাদের খুবই জরুরি, এর জন্য আমরা উচ্চারণগুলো শিখব। এটা হচ্ছে ক, খ, গ, ঘ, ঙ। অনেকে বলে উম, উয়া। না, এরকম হবে না, এটা হবে উঁ। উ এবং অ এর মিশ্রণ উঁ, কিন্তু একটু নাকে লাগবে। এটা হচ্ছে চ, ছ, জ। জ যেহেতু দুটো, আরও একটি জ আছে, এর জন্য এটা যেহেতু বর্গের মধ্যে আছে, দুটোকে আলাদা করার জন্যে বর্গীয় জ। বর্গে আছে বলে বর্গীয় জ। তারপরটা হচ্ছে ঝ, তারপরটা হচ্ছে ইয়, নাকে লাগবে হালকা। ই যোগ অ বললে যেটা হয় ইয়, নিয় নয়, ইয়। এটা হচ্ছে ট, ঠ, ড, ঢ, ন, মূর্ধন্য ন। যেহেতু মূর্ধা থেকে উচ্চারণ হয় এর জন্য মূর্ধন্য ন। ত, থ, দ। ইন্টারেস্টিং হচ্ছে, এটাকে অনেকে বলে হাঁটু ভাঙা দ। আসলে এটা হাঁটু ভাঙা দ নয়, এটি হচ্ছে দ, ধ। আর অনেকে এটাকে বলে কান মুচৈরা ধ। না, এটা আসলে এটার কান আসলে কেউ মুচড়িয়ে দেয়নি, কান মুচৈরা ধ নয়, এটি হচ্ছে ধ। এটি হচ্ছে দন্ত ন, দাঁত থেকে উচ্চারণ হয় বলে দন্ত ন। প, দুই ঠোঁট থেকে উচ্চারণ হবে প, ফ, ব, ভ, ম। তাহলে আমরা উচ্চারণগুলো শিখলাম, এখন আমরা উচ্চারণ স্থানগুলো শিখব, অর্থাৎ কোথা থেকে উচ্চারণ হয়। আমরা যদি একটু খেয়াল করি, ক এখান থেকে উচ্চারণ হয় ক, খ এখান থেকে, গ, ঘ এখান থেকে, উ এখান থেকে। তাহলে কণ্ঠ থেকে উচ্চারণ হয় বলে এই জায়গাটার নাম হচ্ছে কণ্ঠ। কণ্ঠ থেকে উচ্চারণ হয় বলে এই বর্ণগুলোকে বলা হয় কণ্ঠবর্ণ। সংজ্ঞা কি মুখস্থ করা প্রয়োজন আছে? মনে হয় না, এমনি মনে থাকবে। সৃষ্টিকর্তা প্রদত্ত একটি ল্যাবরেটরি আছে, আমরা পরীক্ষার হলে ভুলে গেলেও সমস্যা নেই, আমরা একটু টেস্ট করে নিব। কোথা থেকে উচ্চারণ হয় দেখি, ক, খ কণ্ঠ থেকে উচ্চারণ হয়, হয়ে গেল। তাহলে এই বর্ণগুলোকে বলা হয় কণ্ঠবর্ণ। সংজ্ঞা হচ্ছে যেসব বর্ণ কণ্ঠ থেকে উচ্চারণ হয় তাদেরকে কণ্ঠবর্ণ বলে। সংজ্ঞা নিজে নিজে বানানো যায়। এটা কোথা থেকে উচ্চারণ হয়? চ এখান থেকে না, এখান থেকে না। চ জিহ্বাটার মাঝামাঝি উপরে, জিহ্বাটার মাঝামাঝি জায়গাটা উপরে শক্ত একটা জায়গায় লাগে, সেই জায়গাটার নাম হচ্ছে তালু।
চ, ছ, স নয়, এটা হচ্ছে ছ, জ, ঝ, ইয়, সবগুলো বর্ণই অর্থাৎ চ বর্গের সবগুলো বর্ণই তালু থেকে উচ্চারণ হয়। তালু থেকে উচ্চারণ হয় বলে এগুলোর নাম হচ্ছে তালব্য বর্ণ। ট, এটা মূর্ধা থেকে উচ্চারণ হয়। জিহ্বাটা উপরে যে যে জায়গাটা লাগে সেই জায়গাটার নাম হচ্ছে মূর্ধা। এটা যদি বলি চ, একটু খেয়াল করি, চ যেখানে লাগে ট ঠিক তার একটু পেছনে লাগে, অর্থাৎ একটু কণ্ঠের দিকে। ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য ন। তাহলে এগুলো যে জায়গা থেকে উচ্চারণ হয় সেটাকে বলে মূর্ধা। এর জন্যে এই বর্ণগুলোকে বলা হয় মূর্ধা বর্ণ। এটার উচ্চারণ যদি করি ত, তাহলে এটা জিহ্বার আগার সাইড, আগার পাশটা একদম দাঁতের উপরের দাঁতের গোড়ার সাথে লাগে। ত, থ, দ, ধ, ন, অর্থাৎ দাঁত থেকে উচ্চারণ হয় বলে এই বর্ণগুলোকে বলা হয় দন্ত বর্ণ। যেসব বর্ণ দাঁত থেকে উচ্চারণ হয় তাদেরকে বলে দন্ত বর্ণ। আমাদের কি মুখস্থ করা লাগবে? না, উচ্চারণ করেই আমরা টের পাবো, আমরা বুঝতে পারবো আসলে এই বর্ণগুলা কি বর্ণ। এটা কি দাঁত থেকে উচ্চারণ হয়? দাঁত থেকে উচ্চারণ হলে দন্ত বর্ণ। কণ্ঠ থেকে উচ্চারণ হয়, যদি কণ্ঠ থেকে উচ্চারণ হয় তাহলে কণ্ঠবর্ণ। তালু থেকে উচ্চারণ হয়, যদি তালু থেকে উচ্চারণ হয় তাহলে তালব্য বর্ণ। আমরা একটু টেস্ট করে নিব পরীক্ষার হলে, যদি আমরা ভুলে যাই তাহলে আমরা টেস্ট করে নিব। আমরা টেস্ট করেই বুঝতে পারবো যে আসলে এটি কোন বর্ণ। সর্বশেষ যে বর্গটি আছে সেটি হচ্ছে প, ফ, সবগুলো এরকম ব, ভ, ম। তাহলে দুই ঠোঁট থেকে উচ্চারণ হয়। প, ফ নয়, ফা যেটা সেটা আরবি হরফ ফা, ওটার উচ্চারণ ফা, দুই ঠোঁট এবং নিচের ঠোঁট এবং উপরের দাঁত লাগবে। ফা এরকম হবে না, বাংলা বর্ণ ফ হবে, এটা ফ। তাহলে এই বর্ণগুলো ঠোঁট থেকে উচ্চারণ হয়। ঠোঁট এবং ওষ্ঠ একই জিনিস, এর জন্য এই বর্ণগুলোকে বলা হয় ওষ্ঠ বর্ণ। তাহলে যেসব বর্ণ ঠোঁট বা ওষ্ঠ থেকে উচ্চারণ হয় তাদেরকে বলে ওষ্ঠ বর্ণ। তাহলে আমরা এই যে কণ্ঠ, তালব্য, মূর্ধা, দন্ত, ওষ্ঠ, সেগুলো কি জিনিস সেগুলো আমরা শিখলাম। উপরে লেখা আছে, দেখতে পাচ্ছ নিশ্চয়ই, অল্পপ্রাণ, মহাপ্রাণ, অল্পপ্রাণ, মহাপ্রাণ, নাসিক্য। এগুলো আবার কি জিনিস, এগুলো কি আমরা এটাও শিখব এখন। আমরা কঠিনভাবে শিখব না, আমরা সহজে শিখব, কারণ স্কুল অঙ্গনের একটি স্লোগান হচ্ছে সহজে শিখি। বইয়ে প্রচলিত অনেক কঠিন কঠিন সংজ্ঞা দেওয়া আছে, আমরা সেগুলোর দিকে যাব না, আমরা সহজে যেভাবে আমাদের মনে থাকে সেভাবে আমরা শিখব। নামটাই আছে অল্প প্রাণ। আমরা যদি চিন্তা করি একজন মানুষ মর হয়েছে, মুমূর্ষ অবস্থা, প্রাণ যায় যায় অবস্থা, তার মানে কি? তার মানে নিঃশ্বাস, মানে প্রাণ যায় যায় অবস্থা, প্রাণ আছে না গেছে, চলে গেছে, সেটা আমরা কিভাবে বুঝবো? সহজে বোঝার উপায় হলো, অনেক সময় পালস খুঁজে পাওয়া যায় না, সহজে বোঝার উপায় হলো নিঃশ্বাস দেখা। নিঃশ্বাস আছে, যদি থাকে প্রাণ আছে। নিঃশ্বাস নাই, যদি নাই তাহলে প্রাণ নাই। নিঃশ্বাস বেশি প্রাণ বেশি, নিঃশ্বাস কম প্রাণ কম। তাহলে আমরা এটা একটু উচ্চারণ করে দেখব যে এটা অল্প প্রাণ না মহাপ্রাণ। আমরা প্রত্যেকে মুখের কাছে ডান হাতখানা আনবো এবং উচ্চারণ করব ক, বাতাস বের হয় নিশ্চয়ই। খ, ক বললে বেশি বাতাস বের হয় না, খ। ক, খ, নিশ্চয়ই খ বললে বেশি বাতাস বের হয়। ঠিক তেমনি চ, অল্প বাতাস, ছ, বেশি বাতাস। তাহলে বেশি বাতাস বের হলে মহাপ্রাণ এবং অল্প বাতাস বের হলে অল্প প্রাণ, অল্প প্রাণ ধ্বনি। ঠিক তেমনি গ, ঘ, তাহলে গ বললে যতটুকু বাতাস বের হয়, ঘ বললে তার থেকে অনেক বেশি বাতাস বের হয়। বেশি বাতাস বের হয় বলে এটাকে বলা হয়
মহাপ্রাণ, অল্প বাতাস বের হয় বলে এই বর্ণটাকে বলা হয় অল্প প্রাণ। এই সিরিয়ালের নিচের দিকে সবই অল্প প্রাণ, আবার এই সিরিয়ালে সবই মহাপ্রাণ। এটা আমরা খেয়াল করব। ও নাক থেকে উচ্চারণ হয় কি না সেটা বোঝার জন্য আমরা একটা শব্দ খেয়াল করি, ব্যাং। যখন আমরা ব্যাং বলতে এই বর্ণটা ব্যবহার হয়, ব্যাং বললে সরাসরি নাকে যে লাগে, তাহলে ওটা নাসিক্য বর্ণ। যেসব বর্ণ নাক থেকে উচ্চারণ হয় তাদেরকে নাসিক্য বর্ণ বলে। নাসিক্য বর্ণ কয়টি? 5টি। উ, ইয়, মূর্ধন্য, দন্তন্য, ম। হালকা নাকের মধ্যে লাগবেই, নাক থেকে উচ্চারণ হয় বলেই এদেরকে বলা হয় নাসিক্য বর্ণ। তাহলে আমরা অল্পপ্রাণ, মহাপ্রাণ, অল্পপ্রাণ, মহাপ্রাণ শিখলাম। তাহলে অল্পপ্রাণ বর্ণ কয়টি? যদি পরীক্ষায় আসে অল্পপ্রাণ বর্ণ কয়টি, অল্পপ্রাণ বর্ণ কি 5টি? না, 5টি না। কেন 5টি না? এদিকে 5টি আছে, আবার এখানেও 5টি আছে, তাহলে মোট অল্পপ্রাণ 10টি। আবার এখানে মহাপ্রাণ 5টি, আবার এখানে মহাপ্রাণ 5টি, তাহলে মোট মহাপ্রাণ 10টি। অল্পপ্রাণ 10টি, মহাপ্রাণ 10টি, নাসিক্য 5টি। এবার আমরা শিখব, উপরে লেখা আছে অঘোষ এবং ঘোষ। তাহলে অঘোষ এবং ঘোষ এই দুটো আবার কি জিনিস? আমরা আবার টেস্ট করব কোনটা অঘোষ এবং কোনটা ঘোষ। বইয়ের সংজ্ঞাতে অনেক কঠিনভাবে লেখা আছে, বর্ণ উচ্চারণের সময় ফুসফুস তাড়িত বাতাস বের হওয়ার সময় যে এই যে এটা ভোকাল কর্ড বেশি কম্পন সৃষ্টি হলে সেটা হচ্ছে ঘোষ, অল্প কম্পন সৃষ্টি হলে সেটা হচ্ছে অঘোষ। এটাকে বাংলায় বলে স্বরতন্ত্রী। স্বরতন্ত্রীর কম্পন যদি অল্প হয় তাহলে অঘোষ, স্বরতন্ত্রীর কম্পন যদি বেশি হয় তাহলে সেটা ঘোষ। মনে রাখার উপায় কি? অল্প কাঁপলে অঘোষ, বেশি কাঁপলে ঘোষ। অল্প লিখতেও অ আছে, অল্প লিখতেও আমরা অল্পটা লিখি, অল্প বর্ণটা লিখতেও অ আছে, অঘোষের অ আছে। তাহলে অল্প কাঁপলে অঘোষ, বেশি কাঁপলে ঘোষ। আমরা একটু টেস্ট করব কোনটা অঘোষ এবং কোনটি ঘোষ। এখানে হাত দিয়ে টেস্ট করব। ক কাঁপে তো নাকি? হ্যাঁ, নিশ্চয়ই কাঁপবে। খ, ক যেমন কাঁপবে খ তেমন কাঁপবে। তাহলে ক খ, গ ঘ। ক খতে কম কাঁপবে, গ ঘ উঁতে বেশি কাঁপবে। বেশি কাঁপলে ঘোষ, কম কাঁপলে অল্প কাঁপলে অঘোষ। আবার এটা টেস্ট করি। চ ছ, জ ঝ। তাহলে জ ঝতেই বেশি কাঁপবে। ত থ, দ ধ, দ ধ মূর্ধন্য ন পর্যন্ত। তাহলে এই পরের 3টা বর্ণ, 3টা সিরিয়ালের বর্ণগুলো ঘোষ, প্রথম 2টা সিরিয়াল সেটা হচ্ছে অঘোষ। তাহলে আমরা যদি ভুলে যাই তাহলে আমরা টেস্ট করে নিব পরীক্ষার হলে। পরীক্ষা আসতে পারে, এখানে একটা নমুনা প্রশ্ন দেওয়া আছে, ঘোষ অল্পপ্রাণ বর্ণের উদাহরণ কোনটি? ঘোষ অল্পপ্রাণ, প্রথমে আমাদের ডিসাইড করতে হবে কোনটি ঘোষ, দেন আমাদের ডিসাইড করতে হবে ঘোষ অল্পপ্রাণ বর্ণ কোনটি। আমরা একটু দেখি। তাহলে এইখানে হচ্ছে ঘোষ আর এখানে আছে অঘোষ। তাহলে ঘোষ, প্রশ্নে চেয়েছে ঘোষ অল্পপ্রাণ, ঘোষ পেলাম, অল্পপ্রাণ এই সিরিয়াল, তাহলে অল্পপ্রাণ হচ্ছে গ জ ড দ ব। তার মানে আমাদের এভাবে বর্ণগুলো শিখতে হবে, মুখস্থ রাখতে হবে মোটামুটি। ঘোষ মহাপ্রাণ বললে এটা হতো ঘ ঝ ঢ ধ ভ, কিন্তু বলেছে ঘোষ অল্পপ্রাণ, তাহলে কি ঘ হবে? না, ঘোষ মহাপ্রাণ ঘ। ক হবে? না, এটা তো অঘোষ হয়ে গেল, ক হচ্ছে অঘোষ। খ হবে? না, খ হচ্ছে অঘোষ মহাপ্রাণ। তাহলে কি হবে? ঘ নাম্বারে আনসার হবে অর্থাৎ গ। কেন গ হবে? কারণ প্রশ্নে বলেছে ঘোষ অল্পপ্রাণ, এই যে গ প্রথম বর্ণ টাইপ গ। তাহলে আমাদের মাথায় রাখতে হবে, অর্থাৎ এই ছবিটা আমাদের মাথায় তুলে রাখতে হবে, অর্থাৎ মাথায় ক্যাপচার করে রাখতে হবে। মাথায় রাখা খুবই সহজ, একদম সহজ। ক খ গ ঘ উ চ ছ জ ঝ ইয় এভাবে করে আমরা সবাই পারি। একটু টেকনিক্যালি আমরা এভাবে করে মনে রাখবো, আমরা প্রয়োজনে আমাদের হাতে লিখে নিব। ক চ ট ত প, খ ছ ঠ থ ফ, গ জ ড দ ব, ঘ ঝ ঢ ধ ভ, উ ইয় মূর্ধন্য দন্তন্য ম। 5টা বর্ণ আছে, আর এদিকে 5টি বর্ণই আছে, কণ্ঠবর্ণ 5টি, তালব্য বর্ণ 5টি। তাহলে আমাদের হাতে লিখে নিতে সুবিধা, যে কোনো কিছু দিয়ে লিখে নিলেই হবে, কলম দিয়ে। হ্যাঁ, তাহলে
আমাদের এভাবে মুখস্থ করার উপায় কি সহজে? এভাবে মুখস্থ করার একটি সহজ উপায় আছে, কারণ এখানে এক প্রকার ছন্দবদ্ধ বর্ণগুলো, যেমন কচটত প, খচটত ফ, গজরদ ব, ঘজরদ ভ, উ ইয় মূর্ধন্য দন্তন্য ম। মিল আছে দেখেন, কচটত প, খচটত ফ, গজরদ ব, ঘজরদ ভ, উ ইয় মূর্ধন্য দন্তন্য ম। আমরা প্রয়োজনে হাতে লিখব অথবা এটা ছোট একটা কাগজে লিখে টেবিলের উপর রেখে দিব, তাহলে আমাদের একদিনে 2-3 বার দেখলেই আমাদের মুখস্থ হয়ে যাবে, একদম সহজ। তাহলে আমরা আনসার করতে পারবো যে কোনো কোয়েশ্চেনের আনসার। এই 4টা মুখস্থ থাকলে আমাদের অনেক কোয়েশ্চেনের আনসার আমরা দিতে পারবো। কীরকম? যেমন যদি পরীক্ষায় আসে যে বর্গীয় বর্ণ কয়টি? 5টি। বর্গ কয়টি? 5টি। অল্পপ্রাণ বর্ণ কয়টি? 5টি। যদি বলে অল্পপ্রাণ বর্ণ কী কী? কচটত প। যদি বলে অঘোষ মহাপ্রাণ বর্ণ কয়টি? তাহলে আমরা আনসার করতে পারবো খচটত ফ। যদি প্রশ্নে আসে ঘোষ অল্পপ্রাণ বর্ণ কয়টি? গজটত ব। যদি পরীক্ষায় আসে যে ঘোষ মহাপ্রাণ বর্ণ কয়টি? 5টি। কি কি? ঘ ঝ ঢ ধ ভ। তাহলে আমরা সবগুলো কোয়েশ্চেনের আনসার দিতে পারবো। যত রকমের কোয়েশ্চেন আছে, যত রকমের প্রশ্নের উত্তর আছে, অনেক প্রশ্নের উত্তর আমরা এই 4টি শুধুমাত্র মুখস্থ রাখলেই দিতে পারবো। পরবর্তীতে আমরা আসি, আমরা এতক্ষণ শিখলাম বর্গীয় বর্ণগুলো শিখলাম, অর্থাৎ ক থেকে ম পর্যন্ত বর্ণগুলোকে বর্গীয় বর্ণ বলে। বর্গীয় বর্ণের আরেকটি নাম হচ্ছে স্পর্শ বর্ণ, অর্থাৎ মুখের কোথাও না কোথাও স্পর্শ লাগে এই বর্ণগুলো উচ্চারণ করতে, ক থেকে ম পর্যন্ত বর্ণগুলোকে উচ্চারণ করতে। এর জন্য এগুলোকে বলা হয় স্পর্শ বর্ণ। ও বর্গীয় বর্ণ এবং স্পর্শ বর্ণ একই জিনিস। এবার আমরা শিখব বর্গীয় বর্ণের সংক্ষিপ্ত রূপ। আমরা স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ পড়েছিলাম। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ হচ্ছে কার, 10টি পড়েছি। ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ আছে, সব ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ নেই। ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ 6টি ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ আছে। পরীক্ষা আসতে পারে ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ কয়টি? 6টি। আবার এভাবে পরীক্ষা আসতে পারে ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ কি কি? তাহলে আমাদের মুখস্থ করতে হবে। মুখস্থ করা খুবই সহজ, কারণ একটা টেকনিক আছে এখানে, বক্সের মধ্যে 3টা পজ দেন 3টা, তাহলে মুখস্থ রাখতে সুবিধা হবে। কীভাবে মুখস্থ করব বলে দিচ্ছি। নমজ, থেমে গেলাম, রলব, থেমে গেলাম, নমজ রলব, নমজ রলব। আশা করি মুখস্থ হয়ে গেছে, একদমই সহজ। তাহলে ফলা হচ্ছে 6টি, পরীক্ষায় আসে যদি ফলা কয়টি? উত্তর হচ্ছে 6টি। নবম দশম শ্রেণী পরীক্ষায় আসতে পারে, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আসতে পারে। নবম দশম শ্রেণীর যেই পরীক্ষা এমসিকিউ, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার কোয়েশ্চেন এর টাইপ একই রকম। ইভেন বিসিএস থেকে শুরু করে যত চাকরির পরীক্ষা আছে সব প্রশ্নের প্যাটার্ন একই। তাহলে এটা আমরা শিখলে সব পরীক্ষায় মোটামুটি উত্তীর্ণ হতে পারবো, অন্তত এখান থেকে প্রশ্ন আসলে আমরা অন্তত পারবো। একদমই আমাদের কোয়েশ্চেনের উত্তর ভুলে যাওয়ার বা না পারার কোনো কারণ আমি দেখছি না। তাহলে আমরা শিখলাম ফলা 6টি, নমজ রলব। তাহলে আমাদের এতক্ষণে আশা করি যে আমাদের মোটামুটি বর্গীয় বর্ণগুলো আমাদের মুখস্থ হয়ে গেছে। এবার আমরা কি পড়ব? এবার আমরা এই ক্লাসটি এখানেই শেষ করব, দেন আমরা ধ্বনি বা বর্ণের 3য় পর্বে বাকি অংশটুকু শেষ করব। আজকের মতো এখানেই শেষ করছি, সবাইকে ধন্যবাদ।